আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমি বলতে চাই সুচরিতার। তো সুচরিতা তো ওকে আমি সকালবেলা একবার ফোন করতাম, দুপুরে একবার ফোন করতাম খাওয়ার পর, আর একবার ফোন করতাম রাতে শোয়ার আগে। সুচরিতা মানে তোর কে? আমার সোলমেট। অনেকে অনেক কথা বলবে, অনেকে এখন বলবে এই করে কি হয়, পড়াশোনায় হবে না, হয়তো কিছুই হবে না, আমরাও করেছি আমরাও পারিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজের ভিশনে যদি নিজে ঠিক থাকতে পারো, আর দুজনে যদি দুজনকে সাপোর্টিভ হও, কারণ কখনোই এক হাতে তালি বাজে না, তালি বাজাতে গেলে দুই হাতেরই প্রয়োজন হয়। তেমন নিজের ভিশনটাকে যদি সম্পূর্ণ করতে হয়, নিজের লক্ষ্যে পৌঁছাতে হয়, তাহলে দুজনেরই সহযোগিতা দরকার, দুজনকে হাতে হাত ধরে পাশে পা ফেলে এগোতে হবে। তো যারা 24-25 সালে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, যে জীবনটা শুধু পড়াশোনাটাই জীবন নয়, জীবনে সব কিছুই আছে, পড়াশোনার সঙ্গে জীবনে সব কিছুকেই ব্যালেন্স করতে হবে। কারণ তুমি যখন 2 বছর পর ডাক্তারি যদি পেয়েও যাও, তখন দেখবে জীবনে এমন অনেক কিছু মিস করে এসছো যেটা হয়তো আরও ভালো হতে পারতো এবং পড়াশোনার সঙ্গেই হতে পারতো। ঠিক আছে। নমস্কার, আমি অর্কদীপ। আজকে আমার সাথে রয়েছে আর একজন কৃতি ছাত্র, যে এবছর নিটে খুবই ভালো রেজাল্ট করেছে, অঙ্কন সাহা, যে এবছর নিটে 660 নম্বর পেয়েছে 720 নম্বরের মধ্যে, 660। অঙ্কন, অনেক শুভেচ্ছা প্রথমেই, এবং এখানে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো গলার আওয়াজ কি জেনারেলি এতটাই কম, নাকি এখন কমে গেছে ক্যামেরার সামনে এসে? হ্যাঁ, ক্যামেরার সামনে এসে একটু কমেছে, নাহলে তুই এমনিতে খুব সাহসী। হ্যাঁ, দাপুটে না অতটাও না, মানে মোটামুটি, খুব ভীতিও না আবার খুব সাহসীও না, মোটামুটি। তোর উচ্চ মাধ্যমিক কোন বছর? এবছরই উচ্চ মাধ্যমিক? এই বছর 23 সালে। আচ্ছা, মানে তুই এবছরই উচ্চ মাধ্যমিক দিলি, এবছরেই তুই নিটে ফার্স্ট অ্যাটেম্প চান্স পেলি প্রথম বছরেই, এবং ডাক্তার হতে চলেছিস। কোন মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তুই পড়াশোনা করেছিস নাকি? হ্যাঁ, একদম ক্লাস 5 থেকে 12 অবধি ওয়েস্ট বেঙ্গল বোর্ড। কোথাকার, মানে কোন স্কুল তোর? আমার ক্লাস 5 থেকে 10 অবধি ছিল সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, আর ক্লাস 11-12 গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন। আচ্ছা, তাহলে তুই ডাক্তার হতে চলেছিস নাকি? ভালো। এই ডাক্তার হবি, এটা প্রথম কবে ভাবলি? অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস 7-8-এ পড়তাম, তো আমার দাদা তো তখন নিট দিয়েছিল 2017 সালে। তো আমি তখন ভাবতাম যে, অনেক সময় শুনেছি যে বলে যে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার বাড়ি, শুনতে বেশ ভালো লাগে ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আমি IIT দেবো। ক্লাস 7-8-এর অঙ্ক দেখে তো আর ক্লাস 11-12 অঙ্ক বোঝা যায় না, তো তখন পারতাম মোটামুটি। তো আমি তখন ভেবেছিলাম যে আমি IIT দেবো। ক্লাস 9-10-এ উঠলাম, তখনও অঙ্ক পারতাম, কিন্তু আমার একটা বন্ধু ছিল, তো ও 11-12 অঙ্ক ট্রাই করতো, তো ওর থেকে আমি দেখতাম যে কী করছে, সেই দেখে বুঝেছিলাম যে ওটা আমার দ্বারা, মানে আমার জিনিস নয়, যে অঙ্ক তোর জিনিস নয়। আমার জিনিস নয়, অঙ্ক আমার মাথাতেই আসবে না, মানে আমি দেখবো, ফর্মুলা বুঝবো হয়তো, কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, আমি সবসময় এটা বিশ্বাস করি ছোটো থেকেই, যে আমি যেটা পারবো না সেটা করবো না, যেটা পারবো সেটাই আমাকে কেউ আটকাতে পারবে না, এরকম একটা ধারণা ছিল। অঙ্ক যেহেতু পারবো না, তো অঙ্কটাই বাদই দিলাম। তারপর দেখছি যে ডাক্তারি পড়তে গিয়েও তো পড়াশোনা করবো, করবো, তারপর ওটা দিয়ে আমার কেরিয়ারটা তৈরি করবো। তো দাদা বলছিলি যে তুই যখন 7-8-এ পড়তি, দাদা এখন কি করছে? দাদা এখন MBBS পাস করে গেছে, তো এখন হাউস ফিজিশিয়ান, মেডিকেল কলেজ কলকাতাতেই, এবং MD পরীক্ষাতেও পাস করেছে, MD করবে। মানে MD এন্ট্রান্সে হয়ে গেছে, কাউন্সেলিং হয়নি। তারপরে তোর বাড়িতে অলরেডি একজন ডাক্তার আছে? হ্যাঁ। আর তার আগে মানে তোর মা বাবা? বাবা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিনিয়র ম্যানেজার, মা হাউস ওয়াইফ। আচ্ছা, মানে তোর দাদা হচ্ছে প্রথম ডাক্তার। হ্যাঁ। তারপরে তুই দাদাকে অনুসরণ করলি ফাইনালি? হ্যাঁ, বুঝলাম। মানে তুই বুঝলি যে মানে বায়োলজিটা তোর স্যুট করছে আর কি, নাকি, বা অঙ্কটা স্যুট করছে না? অঙ্কটা স্যুট করছে না, এটাই মেন কারণ ছিল। কিন্তু তুই তো এত ভালো নম্বর পেলি, তার মানে তো ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো করেছিস। হ্যাঁ। তো ফিজিক্স তো পুরোটাই অঙ্ক নির্ভর একটা সাবজেক্ট। ফিজিক্সে যে অঙ্কগুলো থাকে সেগুলো আমার দ্বারা, মানে আমার মনে হয় যে আমি পেরে যাই, বা যে কোনো ফিজিক্সও ইন্টিগ্রেশন থাকে, ফিজিক্সও ডিফারেন্সিয়েশন দরকার হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে সেরকমই দরকার, আমি একটু উঁচু লেভেলে, আমার মানে ভেতর থেকে আসে ব্যাপারটা, কিন্তু অঙ্ক দেখলে ভেতর থেকে আসে না, বা কেন জানি না আসে না, হয়তো আমার নেগেটিভ পয়েন্ট হতে পারে এটা, কিন্তু আমি বুঝেছিলাম যে 9-10-এ পড়তেই যে এটা নিয়ে আমি এগোবো না ভবিষ্যতে। তো তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছিস, বাংলা মিডিয়ামে পড়েছিস, এবছর নিট পেলি। কোন ভাষায় পরীক্ষা দিয়েছিলিস নিটটা, মানে কোনটা দেখতিস, বাংলা না ইংরাজি? আমি চুজ করেছিলাম বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমি পরীক্ষা দেওয়ার সময় আমি ইংলিশে দিয়েছি, কারণ সারা বছর যেহেতু ইংলিশ কোশ্চেনে প্র্যাকটিস করেছি, আর যা কোশ্চেন প্র্যাকটিস করা বেশিরভাগই ইংলিশ, মক টেস্ট তো ইংলিশ, আমি ইংলিশ কোশ্চেন থেকে করেছি। কিন্তু আমি আজকে যারা দেখছে তাদের প্রতি একটা জিনিস বলতে চাই, বাংলা কোশ্চেনে যদি চুজ করা হয়, বা যে কোনো একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, একটা যেটা সুবিধা, যেটা আমি ইংলিশ কোশ্চেন দেখার পরে ফিল করেছি,
ইংলিশ কোশ্চেনে শুধুই ইংলিশ কোশ্চেন থাকে, তাতে হিন্দিও নয় এবং কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ চুজ যেটা না করা হয়নি সেটাও থাকবে না। কিন্তু বাংলা কোশ্চেনের সঙ্গে আমি ইংলিশ কোশ্চেন পেয়েছি, ইংলিশ রোয়ের পাশে হিন্দি কোশ্চেন পেয়েছি এবং তার সঙ্গে বাংলা কোশ্চেন পেয়েছি। এবার কোনো কোশ্চেনে কিন্তু বেশি রাফ করার প্রয়োজন হতে পারে, ফিজিক্সের কোনো কোশ্চেন বা কেমিস্ট্রির কোনো কোশ্চেন, এবং বায়োলজিতেও কিছু কিছু ক্রসের ক্ষেত্রে রাফ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে শুধু যদি ইংলিশ কোশ্চেন থাকে তো পাশের প্যারাগ্রাফে আমরা যদি রাফ করি পাশের কোশ্চেনটা নষ্ট হয়ে যাবে এবং বোঝার ক্ষেত্রে অসুবিধা হবে। কিন্তু বাংলা কোশ্চেন থাকলে বাংলা কোশ্চেনের উপর করতেও পারি, কারণ যদি আমি বাংলা কোশ্চেন থেকে করি তাহলে ইংলিশ কোশ্চেন থেকে আমি বাংলা কোশ্চেনের উপর রাফ করলাম, বা ইংলিশের পাশে যদি হিন্দি থাকে হিন্দির উপর রাফ করতে পারবো। বা আমি যদি কোনো কারণে ইংলিশ কোশ্চেনে কোনো ডেটা আমার পেন পড়ে নষ্ট হয়ে যায় বা কোনো দুইয়ের উপর দাগ পড়ে যায়, সেক্ষেত্রে আমি হিন্দিটা বা ইংলিশে বাংলার ডেটা থেকে নিয়েও করতে পারবো। সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজে চুজ করা এটা একটা অ্যাডভান্টেজ, বেশি পরিমাণ রাফ করা জায়গা এবং একটু এক্সট্রা অ্যাডভান্টেজ, ওই কোশ্চেন যদি ডবল 3বার থাকে সেটা ডেটার ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। না তুই যেটা বললি এইটা আমার কাছে একদম নতুন, মানে এটা অ্যাকচুয়ালি খুব ভালো অঙ্কন বললো। মানে আমি সবসময় বলতাম যে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা বাংলা এই কারণে নিক, কারণ যদি কোনো একটা ইংরাজি বুঝতে অসুবিধা হয় তাহলে সে বাংলাটা থেকে একবার মিলিয়ে নিতে পারে, বা একটা প্রশ্ন বুঝতে পারছে না সামাও সেটা মিলিয়ে নিতে পারে, বা কোনো একটা কোশ্চেন মনে হচ্ছে ভুল তাহলে হয়তো বাংলাটা একবার চেক করে নিল। কিন্তু তুই আর একটা মারাত্মক ব্যাপার বললি, যদি আমি বাংলা চুজ করি তাহলে আমার রাফ পেপারের জায়গাও বেড়ে যাবে, সেক্ষেত্রে আমি ওটার ওপর গিয়ে করতে পারবো এবং করতে পারবো। দারুণ। এবং যদি কোনো রকমভাবে একটা কোশ্চেনের নষ্ট হয়ে যায় তাহলে আমি বাংলাটা দেখে লেট করতে পারবো। আমি এই জন্য সবসময় বলি, মানে এটা একটা দারুণ পয়েন্ট, মানে যত ইভেন তার মানে যারা ইংলিশ মিডিয়ামেরও স্টুডেন্ট তারাও যদি বাংলা চুজ করে তাহলে অ্যাকচুয়ালি তাদের পেপারটা বেড়ে গেল, মানে রাফ করার জায়গা বেড়ে গেল, এবং সে তো বাংলা বোঝে, তাহলে সে কিছু সংখ্যা ধর কোনো কারণ তাহলে তার কাছে একটা সুযোগ থাকবে। মানে ইংলিশ চুজ করলে আমার মনে হয় আর কোনো সুযোগ নেই, শুধু ইংলিশ কোশ্চেন থাকে। এবং আরেকটা যে আমি বাংলা কোশ্চেন একবারই দেখেছি গোটা পেপারে, ফিজিক্সের সেকশন বিতে একটা কোশ্চেন ছিল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তো কোশ্চেনে ইংলিশে যে ভাষাটা ছিল ওটা আমি উদ্ধার করতেই পারছিলাম না, অনেকবার চেষ্টা করে। দেখলাম বাংলা কোশ্চেন আছে, বাংলায় বাইরের দিকে ভেতরের দিকে স্পষ্টভাবে লেখা আছে, তো সেখানে আমার সুবিধা হলো। আচ্ছা, এটা একটা খুব ভালো পয়েন্ট আর কি। যাই হোক, এই যে রেজাল্ট বেরোলো, তুই তো এক্সপেক্ট করেছিলিস অনেক দিন থেকে যে তুই ভালোই করবি ডাক্তার, একবারই নিট, মানে তোর কি কখনো সন্দেহ হয়েছিল মনে যে নাও পেতে পারি বা এরকম কিছু? অ্যাকচুয়ালি ক্লাস 12-এর মার্চ এপ্রিল, মানে জাস্ট এইচএসের পরে, তো তখন যে টাইমটা, তখন মক টেস্ট তো দিতাম, মক টেস্টের নাম্বার আসতো না, তখন একবার মনে হয়েছিল যে এই নাম্বার পেলে তো হবে না, না হলে যে আমি কী করবো সেটা কোনোদিনও ভাবিনি। ছোটোবেলা থেকেই ক্লাস 10-এর পর থেকে কোনোদিনও ভাবিনি যে এটা যদি আমার না হয়, আমার সেকেন্ড অপশান প্ল্যান বি কিচ্ছু ছিল না, আবার যে নিতে দেবো সেরকমও কোনো প্ল্যান ছিল না। একটাই টার্গেট ছিল, নিট দিতে হবে, এই বছর দিতে হবে, এই বছরই পেতে হবে। তো সেই চাপে পড়ে মনে হয় আমি কিছুটা বেশি পড়াশোনা করেছি, যেটা পেয়ে যাই এই বছরই। তুই মক টেস্টে কিরম নম্বর পেতিস? 560, 570, 580 এই অ্যাভারেজ। তার উপর উঠতো না? মানে 600 টপ কাসনি কখনো তুই? 600 আমি জীবনে, মানে ক্লাস 2 বছরে অত পরীক্ষা দিয়েছি। প্রথম যে পরীক্ষা দিয়েছিলাম অক্সিজোমের, যেটা 650 পেয়েছিলাম, আর জীবনে যে শেষ পরীক্ষা নিটের ফাইনাল পরীক্ষা সেটা 660 পেয়েছি। মাঝে তুই 600 টপ কাসনি? আচ্ছা আচ্ছা, বুঝলাম। ভালো ব্যাপার। কিন্তু তার মানে তুই যে এই 600 টপ কাচ্ছিস না, 600 পাচ্ছিস না, মানে তোর এরকম ডাউট হতো যে নাও পেতে পারি, নাকি ডাউট হতো না, নাকি তুই রিল্যাক্সই ছিলিস যে কোনো ব্যাপার নয়, হয়েই যাবে? একটা জিনিস শুনেছিলাম যে অরিজিনাল যে নিটের পেপার সেটা কিন্তু মক টেস্টের পেপারের থেকে কিছুটা মানে কম লেভেলে থাকে, কিন্তু তাই বলে যে আমি এটা এক্সপেক্ট করতে পারছিলাম না কখনো যে আমি 580 থেকে কী করে 630-40-এ তুলে দেবো। আর তাছাড়াও অরিজিনাল যে পরীক্ষা সেখানে আমি সেন্টারে গিয়ে একটা জিনিস ফেস করেছিলাম, যেটা আমাদের অ্যাটেন্ডেন্স শিট। আমি ভাবতাম যে আমি তো তার আগে যেহেতু যেই মেন দিয়েছি, যেই মেনে তো আমাদের অনলাইনে বায়োমেট্রিক্স হয়, নিতে হয়ে যাবে সেটাই হবে, কিন্তু নিতে তো আমাদের অ্যাটেন্ডেন্স শিটে OMR ফিল আপ, মানে অ্যাটেন্ডেন্স শিটে এটা অনেকেই হয়তো যারা পরীক্ষা এখনও দেয়নি, মানে 24-25-এ প্রথমবার অ্যাপিয়ারিং হবে, তাদের উদ্দেশ্যে আমি এটা বলছি যে পরীক্ষার হলে গিয়ে তোমরা দেখবে যে অ্যাটেন্ডেন্স যে সিটটা দেবে ওখানে OMR-এ বুকলেট নাম্বার আর যেটা রোল নাম্বার ফিল আপ করতে হয়, এবং প্রেজেন্ট অ্যাবসেন্ট ফিল আপ করতে হয়, এবং নিজের ছবি লাগাতে হবে আর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো এই ক্ষেত্রে কলকাতার কিছু সেন্টার বা কিছু শহরের সেন্টার বাদ দিলে অধিকাংশ সেন্টারই প্রত্যেক বছর যেহেতু স্টুডেন্ট পাচ্ছে সেহেতু অনেক নতুন নতুন সেন্টার হবে, এবং সেই সমস্ত সেন্টারের যে যারা দায়িত্বে থাকবে ইনভিজিলেটার
তারা কিন্তু সবসময় যে একদম ওয়েল ট্রেন্ড হবেন এটা কিন্তু আমরা আশা করতে পারি না। সুতরাং তারা যে একদম 5 মিনিটের মধ্যে আমাদের ওএমআরটা ফিল আপ করিয়ে নেবেন, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবেন, এটা কিন্তু আমরা কখনোই একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমাদের 25 মিনিট 20 মিনিট কিন্তু নষ্ট হতেই পারে পরীক্ষার জন্য। তাই 3 ঘন্টা 20 মিনিট আছে বলে যে আমরা পরীক্ষার দিন 3 ঘন্টা 20 মিনিটই পাবো পরীক্ষার জন্য, এটার কেউ গ্যারেন্টি কেউই দিতে পারে না। সো মক টেস্ট আমরা যখন দেবো সেটা আমাদের 2.5 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিটে প্র্যাকটিস রাখা উচিত। এই সমস্যাটা আমি ফেস করেছি, তাই আমি এটা তো কেউ পরীক্ষা না দিলে কোনোদিনই বলতে পারবে না, তাই আমি এটা শেয়ার করলাম আজকে। না, অঙ্কন যে কটা কথা বলছে আমার মনে হয় সেগুলো খুবই কার্যকরী কথা এবং প্রচুর কাজে লাগবে। তো অঙ্কন, আমার বক্তব্য হচ্ছে যে খুব সিম্পল, সেটা হচ্ছে যে তুই একটা কথা একটু ক্লিয়ারলি বল যে তুই কি পড়তিস, মানে ছায়া প্রকাশনীর বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত বইগুলো লোকে ফলো করে, নাকি এনসিআরটি, নাকি দুটোই করতিস, নাকি তুই সুপার হিউম্যান যে 24 ঘন্টায় 25 ঘন্টা পড়াশোনা করতো। কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা তো বলে যে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছি, আলাদা বই, আলাদা সিলেবাস, নিট আলাদা সিলেবাস, দুটো একসাথে সম্ভবই নয়। তো তুই তাহলে আইদার 25 ঘন্টা বা 26 ঘন্টা পড়তিস, যেখানে 12 ঘন্টা সিবিএসসি বোর্ডকে পড়তিস, 12 ঘন্টা ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে পড়তিস, কি করতিস, মানে এটা আমি একটু ক্লিয়ারলি জানতে চাই। কারণ আদারওয়াইজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়েদের কাছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে একসাথে দুটো তো আলাদা জিনিস পুরো। তো প্রথম কথা হচ্ছে আমি দিনে 24-25 ঘন্টা পড়তাম না। তো সেকেন্ড যে ব্যাপারটা, আমি ক্লাস 11 থেকে যদি শুরু করি, 11-এ আমি সব বই কিনেছিলাম, ছায়া প্রকাশনী কিনেছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অঙ্ক বইও কিনেছিলাম। তো অঙ্ক বইটা তো আমি যেহেতু দেবো না, তাই অঙ্কটা করতাম মানে পড়তেই যেতাম, অঙ্ক করতাম না। আর বায়োলজি আমি যেটা আমাদের ডাইজেশন অ্যাবজর্পশন চ্যাপ্টার, ওটা আমি বায়োলজি বই পড়েছিলাম আমাদের ছায়া প্রকাশনীর বই থেকে। তো পড়ে যা বুঝলাম, তারপর আমি এনসিআরটিও পড়েছি। তো দেখছি এনসিআরটি পড়লেই অলমোস্ট 95% বাংলা বইও কভার হয়ে যায়, কারণ বাংলা বইয়ের 3 লাইন এনসিআরটি বইয়ের 1 লাইনের সমান। এবার এটাকে বাংলা বইকে ছোটো করছি না কখনোই, কিন্তু আমার মনে হয় এনসিআরটির যে কমপ্লেক্স সেন্টেন্সে যে লেখাটা থাকে সেটা বাংলা বইয়ে সিম্পল সেন্টেন্সে লিখতে গিয়েই ওই 3 লাইনটা হয়। তো এনসিআরটি পড়লে হয়ে যায়, আমি সেটা ফিল করেছিলাম একটা চ্যাপ্টার পড়ার পরে। তো তারপর থেকে আমি বাংলা বই পড়িনি ক্লাস 11-এ। আর বায়োলজির ক্ষেত্রে আবার তো আপনার কাছে আমি যেহেতু পড়তাম, তো আমি সেটাও ফলো করেছি, আপনি পড়ে দিতেন, তারপর আমি এনসিআরটি পড়তে আমি বুঝতে পারতাম। আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ক্লাস 11-এ প্রথমে কয়েকটা চ্যাপ্টার আমি পড়েছিলাম ছায়া প্রকাশনী থেকে। তো তারপর যখন আমি ভিডিও পেয়ে গেলাম অনলাইনে, তারপর থেকে আমি দেখলাম যে আমার মানে এফর্টটা যদি কম দিয়েও হয়, কারণ আমি খুব ফাঁকিবাজ অ্যাকচুয়ালি। আচ্ছা, দেখে তোকে মনে হয় না কিন্তু তুই ফাঁকিবাজ? না, আমার খুব ফাঁকি মারতে ভালো লাগে। ফাঁকি মারতে আমাদের সবারই ভালো লাগে, আনন্দ পায় একটা অন্যরকম। মানে কিরম ফাঁকি মারি, যেমন আমি ফাঁকি মারতাম 1 মাস পড়লাম না, এরকম ফাঁকি মেরেছিস কখনো? আমার পড়লামই না 1 মাস। এই একটা ভিডিও দেখছি, হ্যাঁ, এবার আমার যেহেতু ফোন ছিল, ট্যাব ছিল, তো ভিডিওটা বন্ধ করে ইউটিউব চ্যানেল দিলাম, বা ইউটিউবে কিছু দেখলাম, মোটিভেশন দেখেছি খুব, মানে মোটিভেশনাল ভিডিও, চ্যানেলের নাম তো বলা যাবে না, দেখতাম খুবই মোটিভেশনাল ভিডিও দেখতাম, যে এই মানে নিট এমস ওরকম না, এমনি নর্মাল মোটিভেশন দিচ্ছে লাইফ সম্পর্কে, ওদের দেখতে খুব ভালো লাগতো। তারপর ইউটিউবে সেটা দেখে মোটিভেট হয়ে কিছু করলি না, তুই ওইটাই দেখতে শুধু দেখেই গেলি? প্রথমে একটা দেখলাম, তারপর রেকমেন্ডেশন আর একটা মোটিভেশনের ভিডিও। আচ্ছা, পরপর চলছে। তারপর যখন 10টার সময় পড়তে বসি, 1টার সময় গিয়ে ফিল করছি যে 3 ঘন্টা তো হয়ে গেল, এবার কি করবো, স্নান করে তারপর পড়বো, চান করে খেয়ে দিয়ে পড়বো, খেয়ে এসে আবার মোটিভেশনের ভিডিও চলছে। যে রাত 10টার সময় তখন এসে ফিল হয় যে না আজকে পড়ি, 11টা থেকে 12টা পড়া হলো, এরকম ব্যাপার হয়ে গেছিলো। তো সেই ব্যাপারটা আমার হয়েছিল। তারপর আমি যখন মানে ভিডিও পেয়ে গেলাম, তখন আমি দেখলাম যে বাংলা বই পড়েও যা লাভ হচ্ছে আমার, একই পরিমাণ লাভ যদি আমি কম এফর্ট দিয়ে পাই, আর যেখানে এত রিসোর্স অ্যাভেলেবেল আছে অনলাইনে। কারণ আমরা তো করোনার সময় ক্লাস 10-এ আমরা পড়তাম বেশিরভাগ, ক্লাস 10 কি 11-এ, তাই আমাদের জেনারেশনটা আমি যা ফিল করেছি যে অনলাইন ছাড়া সেই এফর্টটা যদি আমরা অতিরিক্ত এফর্ট দিই কোনো লাভ তো হচ্ছে না, তাই কম এফর্ট দিয়ে যখন হচ্ছে তাই আমি অনলাইন থেকেই শিফট করে গেলাম। তো ওই অনলাইনে ভিডিও দেখতাম, দেন আমি নোটস বানালে নোট পড়তাম, বা পিডিএফও পাওয়া যায় এখন, যে পিডিএফ পেতাম এটা না পেলে নিজে বানাতাম 2বার দেখে 3বার দেখে। আর আমি লাইভ ক্লাস করতে খুব একটা মানে করতাম না, কারণ 1.5x 2x দেখলে আমার মনে হয় যে টাইমটা একটু বাঁচে, কিন্তু লাইভ ক্লাসে কনসেপ্ট শেখা যায়, কিন্তু আমার কিছু কিছু ক্ষেত্রে প্রেফার হতো যে রেকর্ডেড দেখবো। তো সেখান থেকে নিয়ে আমি পড়তাম আর কোশ্চেন প্র্যাকটিস করতাম। এমসিকিউ করতিস? খুব ভালো। কি বলছে মা বাবা রেজাল্টের পরে? মা বাবা তো খুবই খুশি। মা বাবা তো এই খুশিটা অলরেডি আগে একবার পেয়েছে, হ্যাঁ। তোর থেকে এক্সট্রা কি পেলো, মানে কি বলছে, মানে একই রকম খুশি হলো নাকি? একই রকম খুশি, মানে এটাই তো মানে একটা মা বাবা তো আশাই করে যে তার ছেলে ভালো করবে, এবং না করলে যে দুঃখটা হয়, করলে একটা যে মানে স্যাটিসফাইড হয় যে ছেলেটা কিছু একটা করবে, কারণ মা বাবা তো সারা জীবন পাশে থাকতে পারবেন না,
তো কিছু তো একটা করতে হবে ছেলেকে, তো সেজন্যই খুশি ওনারা। তো এই যে 2 বছর ধরে পড়াশোনা করলি, নিশ্চয়ই এরকম হয়েছে, যেটা তুই অলরেডি বললি যে তোর ফাঁকি মারতে ভালো লাগতো বা যাই হোক, তো এরকম নিশ্চয়ই সিচুয়েশান এসছে যেখানে তোর পড়তে ভালো লাগছে না বা এই ভালো লাগছে না বা মনে হচ্ছে কী হবে এত পড়াশোনা করে জীবনে, হয়ে যাচ্ছিস। তো আমার বক্তব্য যে মানে কি করে নিজেকে মানে 2 বছর ধরে তাও টেনে নিয়ে গেলি, নিটে ভালো করলি, এই 2 বছরে মানে কি কি ফ্যাক্টর কাজ করেছে, মানে বা কি কি মানে কি কি সাপোর্ট সিস্টেম কাজ করেছে তোর পিছনে আর কি? তো আমার তো মানে যখনই সুযোগ পেতাম মানে ফাঁকি মারবই আমি, এরকম ব্যাপার। উচ্চ মাধ্যমিকের পরে নিটের আগে যে 6 সপ্তাহ টাইম, সেই সময়ও ফাঁকি মেরেছি। গুড। মানে ওটা আমার জীবনের সেই সঙ্গী বলতে গেলে। তো এই ফাঁকি মারা থেকে বাঁচানোর জন্য আমার মানে আশেপাশে যারা থাকে তাদের মনে হয় সব থেকে বেশি ভূমিকা। আচ্ছা, কারণ মা বাবা বাড়িতে থাকলে, মা বাবা যদি একবার পড়তে বসতেও বলে, সেটা তো একবার একটা মানে স্ট্রাইক করবে মাথায় যে এবার পড়তে হবে, মানে ভদ্রতার খাতিরে একটু বসতে তো হবে। হ্যাঁ, বসতে তো হবেই। তাছাড়াও আরও যারা মানে দাদাকে দেখছি, কারণ দাদা যেহেতু মেডিকেল পড়ে, দাদাকে তো পড়তে দেখি। এবার আমি এখনও না পেয়ে 11-12 যে পরিমাণ উড়ে বেড়াচ্ছি, সেটা তো একজন মানে আমার থেকে বড় এবং সে পড়ে যাচ্ছে সেটা দেখে একটা মনের মধ্যে একটা মানে লজ্জা ভাব আসতো, সেটা দেখে একটু পড়তাম। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমি বলতে চাই সুচরিতার। তো সুচরিতা তো ওকে আমি সকালবেলা একবার ফোন করতাম, দুপুরে একবার ফোন করতাম খাওয়ার পর, আর একবার ফোন করতাম রাতে শোয়ার আগে। সুচরিতা মানে তোর কে? আমার সোলমেট। সোলমেট মানে প্রেমিকা? লাইভ ক্যামেরায় বলতি, সব ছেলে মেয়েরা দেখছে। আমি কখনোই গার্লফ্রেন্ড নামটাকে খুব একটা পছন্দ করি না, কারণ আমার মানে জিনিসটা আমার ওই যে সম্পর্কটা, আমি এই সম্পর্কটাকে আমি ঠিক একই রকম ধাঁচে ফেলতে চাই না, সেজন্য আমি সোলমেট বলি ওকে। মানে তুই বলতে চাইছিস, মানে সোজা বাংলায় যদি বলি, যে তুই মানে পড়াশোনার বাইরেও তোর একটা সম্পর্কও ছিল। হ্যাঁ, আছে, মানে আছে অবভিয়াসলি, এবং আমি চাইবো থাকুক। সেইটা তুই মানে উচ্চ মাধ্যমিকের পড়া পড়েছিস, নিটের পড়া পড়েছিস, সম্পর্কে থেকেছিস, তার মানে সুখ দুঃখের ব্যাপার আছে, এবং তারপরেও তুই নিটে একটা ম্যাসিভ রেজাল্ট করেছিস। মানে একটা ম্যাসিভ ব্যাপার আর কি, চট করে লোকে বিশ্বাস করতে চাইবে না, এবং এটা একটা এক্সাম্পল। তো কি বলবি তুই, এটা ব্যতিক্রম বলবি নাকি এটা তুই বলবি যে ইটস পসিবল? না, আমি তো মনে করি যে কোনো সম্পর্কে থাকা আর পড়াশোনা করা কোনো আলাদা ব্যাপার না। কারণ যারা এই যে এত হাইপার হয়ে যাচ্ছে, আমি অঙ্কনের থেকে শুনবো, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, ঠিক আছে? অঙ্কন করেছে মানেই সবাই যে করবে এরকম না, এটা আমি আগে অ্যাজ এ টিচার বলে দিলাম। প্রত্যেকটা মানুষ একদম এত উত্তেজিত, আমি জানি সবাই কিন্তু এখন শুনছে, মানে এতক্ষণ হয়তো ঠিক আছে দেখছিল, কিন্তু এই যে তুই বলে দিলি, এইবার কিন্তু লোকে একদম আমি নিজেও রেকমেন্ড করবো এটা না করার জন্য। তুই রেকমেন্ড করবি? কারণ কেন? নিতে পারবে না, তুই তো নিলি। আমার তো সব মানে আমি জানি আমি কি করেছি। তুই কি করে করেছিস একটু বল তাহলে, যে কি করে সম্ভব ব্যালেন্স করা? কারণ এই প্রশ্নটা আমাকে অনেকে করেছিল, কিন্তু আমি কোনোদিনই এটার উত্তর সেই জন্য দিতে পারিনি, কারণ আমি যখন এই প্রিপারেশান নিয়েছি সেরকম আমার কিছু ব্যাপার ছিল না, কিন্তু আমি কখনোই এটাকে ক্ল্যারিফাই করতে পারিনি। বাট অনেকেই এই প্রশ্নটা করে যে হাউ টু মেনটেন রিলেশনশিপ উইথ নিট প্রিপারেশন, এটা হচ্ছে এক্স্যাক্ট প্রশ্ন যেটা করতে চায়। তো তোর থেকে আমি শুনবো, স্টেজ ইজ অল ইয়োর্স, সবাই খুব হাইপার হয়ে শুনতে চাইছে তোকে, বল। তো আমি কিন্তু মনে করি না যে নিটের প্রিপারেশন বা যে কোনো পড়াশোনা আর রিলেশনশিপ দুটো পৃথক ব্যাপার, মানে দুটো পুরো আলাদাভাবে ব্যাপার। কারণ যার সাথে রিলেশনশিপে থাকবে সে তো সবসময় যে খবর নেবে, সব কিছুই জানবে যে আমি কখন কি করছি না করছি, পড়াশোনা কি করছি না করছি। তো আমি নিজের ব্যাপার উদাহরণ দিয়েই বলছি, আমি সকালে ওকে ফোন করতাম, একবার দুপুরে ফোন করতাম, একবার রাতে ফোন করতাম, 3 বার। তার মানে উল্টোপাল্টা কোনো টাইম, মানে সন্ধ্যেবেলা হয়তো 5টার সময় ফোন করলাম, তখন ওটি পড়াশোনা করে ফোন করছি, সেই প্রশ্নই এক্স্যাক্ট প্রশ্ন দেবো আমাকে করতো। আমার তো উত্তর তো মিথ্যা কথা তো বলতে পারবো না, এরকমভাবে মিথ্যা কথা বলাও যায় না কখনো কাউকে। তো আমি তখনই যে ধরা পড়ে যাবো যে ফাঁকি মারবো, ভয়ে পড়তাম। আচ্ছা, ভয়ে পড়তাম, দিয়ে পড়া হয়ে যাওয়ার পর যতই সমস্যা যতই কষ্ট ফোন করতাম না, রাতেই ফোন করবো আমি পড়া করার পর। তো রাতে ফোন করার পর রোজই জিজ্ঞাসা করতো যে কী পড়লি, আমি পড়লি, যারা পড়লি হয়তো ওর কাছে হয়তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকলো, আমাকে জিজ্ঞাসা করতো যে এই উত্তরটা বল, উত্তরটা বল, না পারলে বলতো কী পড়লি এটা, যে তুই যে নিট দিবি তো কী পড়লি এটা। তো আমি এটাই বলতে চাই যে যার সাথে তুমি থাকতে চাও সারা জীবন, তুমি ঠিক করো, যদি মানে ঠিক করে নিচে থাকবে, তাহলে যে মানে কার সাথে থাকবে সেটা বোঝা খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে যে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করব বা রিল বানাবো, অনেকে থাকে, আমি নিজের চোখে দেখেছি, আমি শহরে তো আমি অনেকজনকেই দেখেছি
যে ঘড়ি কিনলো, স্মার্ট ওয়াচ, ঘড়িটা ছবি লাগিয়ে দিল। আমি খুব মানে খুবই ওর প্রতি আমি সেই জন্য আমি ছবিটা লাগালাম। সেটা কিন্তু আসল মানে আমার মনে হয় না প্রকাশ করে। আর যার সাথে তুমি আছো সেও যদি তোমাকে শুধু মানে কী বলবো, যে তুমি মানে ভালো কিছু করেছো তার জন্য তোমার কাছে এসেছে। অনেক সময় এরকম হয় যে কোনো ছেলে বা কোনো মেয়ে এমনিতে বন্ধু মানে আছে, হয়তো কোনো কথা বলেন না আমার কথা, কিন্তু কোনো যে ভালো রেজাল্ট করলো অমনি তাকে পছন্দ হয়ে গেলো, এরকম একটা ব্যাপার আমি নিজের চোখে অনেকজনকে দেখেছি। কিন্তু আমার তো মনে হয় যে সেটা তো আসলটা প্রকাশ করে না। তো নিজের যে সঙ্গী তাকে সচেতনভাবে চুজ করাটাই মনে হয় আসল এখানে। এবং তুই যেটা বললি মানে সেইটাও যারা শুনছে মুশকিল যেটা হয়ে যায়, এটা মেনটেন করতে পারে না। যেরকম তুই বলছিস যে আমি সকালে ফোন করতাম, বিকেলে এবং রাতে, তার মাঝে সন্ধেবেলা মনে হলেও আমি ফোন করতাম, এটাই তো বাকিরা করবে না। তেমন আর পারছি না, ফোনটা করেই নি। তারপরে ফোন করবে, তারপরে দুজনে সে গল্পে লেগে যাবে, তারপরে ঝামেলা হবে, অশান্তি হবে। ঝামেলা হতো না, ঝামেলা হওয়াটা তো খুব স্বাভাবিক। ঝামেলা সো এটা হলে তো এফেক্ট পড়তো। এটাকে কি করে হ্যান্ডেল করতিস? আমি চুপ থাকতাম। মানে তুই অনেক মানে অ্যাকচুয়ালি ইউ আর ভেরি ম্যাচিওর, এটা আমরা এখনো অবধি করতে পারিনি, এবং এই ক্যামেরার এদিকে যারা আছে তারা কেউ করতে পারেনি। সেটা তুই এত অল্প বয়সে শিখে গেছিস যে আলটিমেটলি ছেলেদেরকে চুপ থাকতে হয়, পুরো চুপ করে দিতিস নাকি? দুজনেই যদি ঝামেলা শুরু করে তাহলে সেটা কোনো সমাধান হতে পারে না। কোনো কাউকে চুপ করতে হবে। কোনোদিন যদি আমার খুব মানে ভালো লাগছে না, তখন আমি যা বলতাম ও শুনতো, বা সেই সময় ও চুপ থাকতো, মানে আমি বলছি বলতে দিত, তারপরে বোঝাতো যে এটা তো সমাধান হতে পারে না, তখন দুজনে মিলে ঠিক করে দিতাম একটা। তার মানে অ্যাকচুয়ালি ওরা দুজনে অ্যাকচুয়ালি খুব সোলমেট, কারণ দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব স্ট্রং। না হলে খুব ডিফিকাল্ট। যদি একজন সবসময় এক্সপেক্ট করতে থাকে তুই এরকম করতে থাকবি, সেটা মুশকিল হয়ে যায় তখন। দুজনের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা খুব প্রয়োজন। তাই যারা খুব হাঁ করে শুনছে আর শুধুমাত্র এটাকে জাস্টিফাই করে দেবে এটা বলে যে এটা করেও এটা সম্ভব, সেরকম নয়, তাহলে এই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং এবং ম্যাচুরিটি দেখানোর প্রয়োজন। আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। এই লেভেলে যদি ম্যাচুরিটি থাকে, যেখানে দুজনে একসাথে গ্রো করবে, যেখানে একে অপরকে কমপ্লিমেন্ট করবে। আমিও ঠিক এটাই বলতে চাই যে সবাই বলে না, মানে আমি শুনেছি অনেকজনকে যে আমার সঙ্গে যে থাকবে সে পারফেক্ট হবে। আমি কখনো মনে করি না কোনো মানুষ কোনো জীবনে পারফেক্ট হতে পারে। একজন মানে আমার তো মনে হয় যে দুজন জিগসা পাজলের তো টুকরো, একজন একজনের কমপ্লিমেন্টই হবে সবসময়। কখনো আর যদি দুজনে একসঙ্গে ওইভাবে এতজন সময় কাটায়, কখনোই এরকম হতে পারে না যে কেউ কারোর যে কমপ্লিমেন্ট না হবে। কারণ প্রথম হতো যে আমি যেটা বলতে চাইছি আমি না বললেও বুঝতে পারতো না, আর এখন যা হয়েছে আমি মুখ খোলার আগে আমার মুখ দেখেও বুঝেছি আমি কি বলতে চাইছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তুই ক্যামেরাতে বললি ভিডিওটা থেকে যাবে, এবং বেশ কিন্তু একটা বড় রিস্ক জীবনে, কারণ সময় কি পাল্টাবে কি হবে, এই ভিডিও কিন্তু থেকে যাবে সারা জীবন। আমি থাকি আর না থাকি, এই চ্যানেল এই ভিডিওটা থেকে যাবে কিন্তু। কতটা শিওর তুই? আমি ডিসিশন যা নেওয়ার আমি সেই দিনই নিয়েছিলাম, যেদিন আমি ওকে বলেছিলাম প্রথমবার। কিভাবে বলেছিলিস একটু শুধু? হোয়াটসঅ্যাপ চ্যাটে। হোয়াটসঅ্যাপে? সামনাসামনি বলিস নি? অত সাহস। কোথায় আলাপ? কোথায়? আমাদের প্রথম আলাপ ক্লাস 9-এ পড়তে গিয়ে। তখন আমি ওর সাথে কোনো ভয়ে কথা বলতে পারতাম না, বাংলা মিডিয়ামের ছেলে, বয়েজ স্কুল। আচ্ছা, বাংলা মিডিয়াম বয়েজ, মানে পারফেক্ট। জীবনে আমরা মেয়েদের দেখিও নি সেরকমভাবে কখনো। ঠিক করে। আর তারপর আমি তো মানে একদমই পুরোপুরি বয়েজ স্কুল, ক্লাস 9 অনেকটাই বড় হয়েছে, অ্যাডোলেসেন্সটা স্টার্ট হয়ে গেছে। তখন তো কথা বলা মানে সেই বন্ধুরা জ্বালাবে, সেই ভয়ে আবার অনেকে কথা বলে না। তো 9-এ আমি দেখেছিলাম ফার্স্ট বাংলা পড়তে গিয়ে, তো পরে ভূগোল পড়তে গিয়ে কথা বলেছিলাম। তো তারপরে এমনি কথাও আমি 9-এ খুব কমই বলেছি, একবার হয়তো টিচার্স ডের দিন একবার কথা বলেছিলাম, তখনই কথা বলার চান্স। তারপরে ক্লাস 10-এ তো করোনা হয়ে গেল, তো সেই সময় হোয়াটসঅ্যাপে ওকে ফোন নাম্বার নিয়ে নিয়েছিলিস? ফোন নাম্বার গ্রুপ থেকে পেয়েছিলাম, একদম ডিরেক্ট মেসেজ। সাহসটা তোর কিন্তু বরাবর আছে। চিনতো। আচ্ছা, তখন মেসেজ করেছিলাম। তো 10-এ এমনি কথা হতো, নোট পাঠাতাম, ও নোট পাঠাতো। তো তারপর ক্লাস 11 তুই যেতেই নোট পাঠাতিস নাকি? না না, আমি নিজে থেকেও পাঠাতাম, ও যেত আমিও চাইতাম। আচ্ছা, মানে এমনি যেরকম নোট পাঠানোটা তো অছিলা বেসিক্যালি, তোর নোটে তো কোনো আগ্রহ ছিল না এমনিতে? ছিল। ক্লাস 10-এ তো তখন করোনা, তখন এমনি, আর তখন পড়াশোনা তো করতাম না। মানে তুই ভাবছিস যে ভাগ্যিস করোনা হয়েছে, হ্যাঁ, নাহলে আর কথাটা শুরু হওয়াটাও ডিফিকাল্ট হয়ে যেত। হোয়াটসঅ্যাপ আমার জীবনে সে সব থেকে ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করেছে। তারপর ক্লাস 11 এলো, তো ক্লাস 11-এ পুজোর সময় কোনো একটা কারণে আমার সঙ্গে খুব ঝামেলা হয়েছিল। দিয়ে তারপর 2 মাস কথা বলিনি। তারপর দেখছি যে আমি কথা না বলে আমি থাকতে পারছি না। তারপর বলতাম না, এবার বলতেই হবে। বাহ, দিয়ে বলেছি। না মানে আমার খুব ভালো লাগছে, মানে এমনিতে, এবং আমার মনে হয় যারা শুনছে তারাও খুব এনজয় করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি এটা খুব ভালো, মানে ইটস অ্যান এক্সাম্পল
কিন্তু আমার বক্তব্য যে সবারই এরকম কিছু না কিছু থাকতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা কথা, সচিন টেন্ডুলকারের একটা কথা আমি এখানে বলতে চাই, মানে আমি এটার সঙ্গে এক্স্যাক্ট তুলনা করছি না, বাট আমি বলছি, মানে সচিন টেন্ডুলকার একটা জায়গায় বলেছিল, যেটা আমার খুব ফেভারিট একটা লাইন, ও সচিন টেন্ডুলকার বলছিল যে আমার দিকে অনেকে স্টোন ছুঁড়েছে, আমার দিকে অনেকে পাথর ছুঁড়ে মেরেছে, আমি প্রত্যেকটা স্টোনকে এক একটা মাইল স্টোন বানিয়েছি। তো হতে পারতো অঙ্কনের এটা একটা দুর্বলতা, যেটা ওকে অ্যাকচুয়ালি ডিপ করে দিতে পারতো, ওকে ডিস্ট্র্যাক্ট করে দিতে পারতো, কিন্তু অঙ্কন নিজের ম্যাচুরিটির জোরে হোক, বুদ্ধির জোরে হোক, এই জায়গাটাকে নিজের স্ট্রং পয়েন্ট বানিয়েছে, এবং আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি তোকে পুশ করেছে আরও ভালো রেজাল্ট করতে, আরও বেটার হিউম্যান বিং হতে, এবং একজন ম্যাচিওর সোলমেট হতে যে চুপ থাকে। অবশ্যই না, তুই একটা জীবনের খুব গুরু সত্যি অনেকদিন আগেই বুঝে গেছিস, যেটা একটা খুব ভালো ব্যাপার আর কি। কেমিস্ট্রি ফিজিক্স, একটু কেমিস্ট্রি ফিজিক্সে ফিরে আসি আবার, সেটা হচ্ছে যে কি করে পড়তিস, যদি একটু বলিস শর্টকাটে, যে বাংলা মিডিয়ামের যারা ছেলে, যারা একবারেই বোর্ডের সঙ্গে নিট ভালো করতে চায়, তারা কি করে করবে, মানে 3টে সাবজেক্টই তুই একবার বল, একটা সামারি করে দে, যে তার কিভাবে শুরু থেকে প্রিপেয়ার। তুই স্বপ্নের সন্ধানে ব্যাচে ছিলিস না? হ্যাঁ। তো যারা 11 থেকে পড়ছে তারা কি করবে, মানে যারা বোর্ডের সঙ্গে প্রথমবারই চায় নিট দিতে, তারা কিভাবে এমন করবে যাতে বোর্ডেও একটা ভালো রেজাল্ট হয়, নিটেও যেন সে চান্স পায়, কি করবে? তো কেমিস্ট্রি আর ফিজিক্সের সঙ্গে একটা সুবিধা আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি বাদ দিচ্ছি, যে ওটা বাংলা মিডিয়ামে মানে ভাষার ওপর অতটাও ডিপেন্ড করে না, যেটা বায়োলজির কিছুটা ক্ষেত্রে করে, কারণ কোশ্চেন যেহেতু আমাদের ভাষাতেই করতে হয়। তো ফিজিক্স এটা একদমই করে না বলে আমার মনে হয়, কিছু কিছু ক্ষেত্রে খুবই রেয়ার। তো সেক্ষেত্রে তো যদি বই পড়তেই চাই, যেহেতু দুটো বোর্ডের সিলেবাসও সেম, কোশ্চেনও একই আসবে, তাহলে আমরা যদি বাংলা বোর্ডে বইটা ফলো করি, সেক্ষেত্রে আমরা নিটের চেনা কোশ্চেনটা কম পাবো। মানে ওদের যে এনসিইআরটি বইয়ের ধাঁচ আর বাংলা বোর্ডের কিছুটা তো আলাদা হবেই অবভিয়াসলি, কারণ দুটো আলাদা বোর্ড, কিন্তু যেহেতু আমাদের ধাঁচটা একই পেতে চাই, সেক্ষেত্রে আমরা এনসিইআরটি পড়াই ভালো, এবং ভিডিও তো অবশ্যই দেখতে হবে, কারণ অনেকে হয় যে ভিডিও না দেখে করে, তারা হয়তো জিনিয়াস লেভেলে পৌঁছেছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে ভিডিওটাই আর আগে দেখা উচিত, আমার তো তাই মনে হয়। অতটাও সম্ভব না যে আগে এনসিইআরটি ওই কমপ্লেক্স জিনিস পড়ে বুঝবে, তো আগে ভিডিও দেখে নিল, তারপর এনসিইআরটি যদি পড়তে ইচ্ছা হয় পড়ে নিল, ফিজিক্সের ক্ষেত্রে আমি বলছি, আর না হলে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, কারণ ফিজিক্সে কোশ্চেনই পারে কনসেপ্ট ক্লিয়ার করতে। এটা আপনি একবার বলেছিলেন সে আপনার অপটিক্সের গল্পটা দিয়ে, আমার সেম জিনিস হয়েছে আমার ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে। আচ্ছা, ওই কোশ্চেন করে আমি তাও ডিরেকশন যেগুলো ওটা হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি যে কথাগুলো বলি ওগুলো একটু শোনে না, কিন্তু আমি সবসময় বলি যারা শুনবে তাদের লাভ হবে। তারপরে আর কেমিস্ট্রি আর ফিজিক্সের ওরকমই হবে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা ফিজিক্যাল কেমিস্ট্রিটা ফিজিক্সের সঙ্গে সেম, আমার তো মনে হয় ফিজিক্যাল কেমিস্ট্রি সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারটা বাদ দিলে বাকি সব চ্যাপ্টার ফিজিক্সের সঙ্গে একই রকম আমার মনে হয়। আর বাকি অর্গানিক কেমিস্ট্রিও আগে ক্লাস করে নিয়ে যদি এনসিইআরটি বইটা পড়া হয়, কারণ এনসিইআরটি অর্গানিক কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে হয়ে যাবে। মানে 180তে 180 হবে কিনা সব এটা কিছু কিছু নিজের স্কিলের উপর ডিপেন্ড করে, কিন্তু 170 165 নিশ্চয়ই হবে অর্গানিক কেমিস্ট্রি এনসিইআরটি পড়লে। আর ইনঅর্গানিকটা বলছি আমি, তো সেক্ষেত্রে যদি একটা এই বইটা এনসিইআরটি পড়ার পর আমি যদি এইচএসও দিতে চাই, এইচএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাভেলেবেল, ছায়া অ্যাপ যেটা আমাদের ছিল, আমাদের সবই ওই অ্যাপেই কাজ, কারণ বই তো আমরা আমাদের জেনারেশনটাই বই অত পছন্দ করে না, ছায়া অ্যাপে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা পেতাম, সেখান থেকে সলভ করে নিতাম, এবং একই কোশ্চেন আসবে। আর সবাই বলে উচ্চ মাধ্যমিকে এনসিইআরটি বাইরের থেকে প্রশ্ন আসে, কটা আসবে, একটা কি দুটো, সেখানেও ওয়ার্ড থাকবে, তো সেটা আমরা অ্যাটেন্ড না করলে তো পারবো। আর এমসিকিউ ওই এনসিইআরটির মধ্যে ভালো করে যদি কেউ পড়ে থাকে, তাহলে এর এমসিকিউও যায়, এইচএসের এমসিকিউও তাই। যেহেতু আমি এই বছর এইচএসসি আমি ভালো মতো ফিল করতে পারি, কারণ একই কোশ্চেন আমার যা মনে হয়। আর ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে একটু ব্যাপারটা সমস্যা হয়, কারণ বাংলা বই প্রচুর ভাস্ট সিলেবাস, তো সেক্ষেত্রে নিটের ক্ষেত্রে যদি এনসিইআরটি না পড়া হয়, সেক্ষেত্রে কেউ বাংলা বই পড়ে গেলেই পারবে না, যতই জানুক অত মনে রাখাও সম্ভব নয়। প্র্যাকটিক্যাল কথা এটাই, ইনঅর্গানিক কেমিস্ট্রি অত মনে রাখা সম্ভব নয়। তাই এনসিইআরটি যেটুকু আছে সেটুকু থেকে যখন কোশ্চেন আসবে, কারণ আমি মনে করি প্রত্যেকটা পরীক্ষাটাকে আগে পড়া উচিত, পরীক্ষা নিয়ে পড়ার আগে। কারণ পরীক্ষায় করার থেকে প্রশ্ন আসে, পরীক্ষার জন্য কী পড়তে হয়, পরীক্ষায় কী কতগুলো কোশ্চেন আছে, যদি কেউ না জানে তাহলে সে কোনোদিনও যতই পড়ুক সমাধান করতে পারবে না। তো সেক্ষেত্রে যেহেতু নিট এনসিইআরটির উপর জোর দেয়, তো এনসিইআরটিটা যদি পড়া হয়, আর এইচএসের জন্য আমার মনে হয় ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে 5 নাম্বারের একটা কোশ্চেন আসে, আর 3 আর 2 সামথিং আছে, 5 নাম্বারে একটা কোশ্চেন, সেখানেও ওয়ার্ড থাকে, তো সেক্ষেত্রে যদি কিছু মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা হয় কমন চলে আসে, তাই অতটাও চাপ হবে না। মানে এনসিইআরটি পড়তে হবে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে চলে যেতে হবে এইচএস এর জন্য।
এনসিআরটি অলমোস্ট কভার করে দেবে, যেটাকে কভার করছে না প্রিভিয়াস ইয়ার পড়বে, যদি দেখে যে সেটা এনসিআরটির মধ্যে নেই তাহলে সেটা শুধু পড়ে নেবে বোর্ড থেকে, দ্যাটস অল। দীপের ঘড়ি আর সুচরিতার জন্য চকলেট, দীপ তো চকলেট পাবে না, কোথায়? একটা চকলেটও তুই খাবি না কিন্তু, পুরো ক্রেডিট যখন দিয়েছিস পুরো চকলেটটাই ধরে দিয়ে দিবি, পুরো চকলেট নাকি খাবি? তুই চকলেট ভালোবাসিস? চকলেট খেতাম না ছোটবেলায়। লাল দেখ এখানে অনেক রকমের চকলেট আছে, আমার মনে হয় যে তুই একা সুচরিতা খেতে পারবে না, আমিও কিছু খাবো, তুইও কিছু খাবি, তোর মা বাবাকেও খাওয়াস, মা বাবাকে ভুলে যাস না কিন্তু কখনো আবার, তাহলে কিন্তু আবার অন্য বিপদ হয়ে যাবে। ওটাও শেখ আস্তে আস্তে কি করে সব কিছু ব্যালেন্স করতে হয়। তো অনেক ছোট তো এখন, কিন্তু তার মধ্যেই তুই যা ম্যাচুরিটি দেখাচ্ছিস সেটা মানে অবিশ্বাস্য ব্যাপার আর কি। ভালো করে থাক, ভালো ডাক্তার হ, ভালো মানুষ হ, আরও ভালো সোলমেট হ, নিশ্চয়ই আরও মানে যত আমাদের বয়স বাড়ে সম্পর্কে হয়তো আমাদের অনেক ম্যাচুরিটি বাড়ে, আমরা আরও ম্যাচিওর হই লাইক আ ওল্ড ওয়াইন। তো আমি এটাই চাইবো যে তুই সবসময় খুব এরকমই থাক, এরকমই কনফিডেন্ট থাক, এরকমই প্রেমিক থাক, এবং কিছু বলতে চাইবি লাস্টে যদি কিছু বলতে চাস তুই। আমি তোকে ছেড়ে দিলাম কারণ আমি বোল্ড হয়ে গেছি, মানে একটা ছেলে মুর্শিদাবাদ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামের ছেলে, একদম ক্লাসিক একেবারে সেই নচিকেতার গান যেটা রয়েছে আমাদের, যে লাল ফিতে সাদা মোজা, স্কুলের প্রথম ইউনিফর্ম, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ও সুচরিতা, সেইখান থেকে শুরু করে এইচএসে ভালো রেজাল্ট করেছে, একবারে নিট লাগিয়েছে, কেবিপিওয়াই স্কলার, আরও এনটিএসসি স্কলার, যা ইচ্ছা তাই করেছে। আমার আর কিচ্ছু বলার নেই, তাই আমি এই শোটা শেষ করব ওর কিছু বলা দিয়ে। আমি চাইবো তুই কিছু বলে তুই শেষ কর। তো আর যারা ভিডিওটা দেখছো তো শেষ মুহূর্তে চলে এসেছো সবাই, তো যারা 24-25 সালে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, যে জীবনটা শুধু পড়াশোনাটাই জীবন নয়, জীবনে সব কিছুই আছে, পড়াশোনার সঙ্গে জীবনে সব কিছুকেই ব্যালেন্স করতে হবে। কারণ তুমি যখন 2 বছর পর ডাক্তারি যদি পেয়েও যাও তখন দেখবে জীবনে এমন অনেক কিছু মিস করে এসছো যেটা হয়তো আরও ভালো হতে পারতো এবং পড়াশোনার সঙ্গেই হতে পারতো, ঠিক আছে? এবার তুমি যদি সারাদিন পড়াশোনা করো তুমি 700 কোটির বেশি তো পেতে পারো না, কিন্তু তুমি এমন অনেক কিছু হারাবে এটা হয়তো আর কোনোদিন ফিরে পাবে না। তাই পড়াশোনাও করো, সব কিছুকে ব্যালেন্স করে চলো, এবং নিজের টার্গেটটা সবসময় ঠিক রেখো, টার্গেট থেকে কখনো ডিস্ট্র্যাক্ট হও না। এবং অবশ্যই আরও কিছু বলতে চাই, যারা মানে হয়তো এই নিট বা অন্য কিছুর সঙ্গে জড়িত নয় তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে একজন ডাক্তার তার যে পেশেন্ট তাকে সবসময় ভালো করার চেষ্টা করেন। কারণ আমি যেহেতু আজকে কলকাতায় আসছিলাম তো ট্রেনে শুনলাম, অনেক সময় শুনতে পাই যে অনেকেই অভিযোগ করেন যে ডাক্তাররা পুরো চেষ্টাই করেন না, তারা জাস্ট টাকার জন্য পেশেন্টকে দেখেন বা করেন। তো আমি যেহেতু দেখেছি অনেক ডাক্তারকে, যেহেতু আমার বাড়িতে একজন হাউস ফিজিশিয়ান রয়েছেন এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজে, তো আমরা দেখি তারা দিন রাত পরিশ্রম করেন, রাতের বেলা কতদিন তাদের ঘুম পর্যন্ত হয় না, ওয়ার্ডে থাকেন বা এমার্জেন্সি রুমে কজন রয়েছেন, তো তারা নিজের জীবনের সমস্তটুকু দিয়ে একজন রোগীকে ঠিক করার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে ডাক্তারের প্রতি এই আচরণ আমরা মানে মেনে নেওয়াটা যায় খুব মানে কষ্টকর ব্যাপার তাদের পক্ষে, যারা সমস্ত এফর্ট দিয়ে একজন রোগীকে বাঁচানোর চেষ্টা করছেন। সো আমি একজন সহনাগরিক হিসাবে মানে আমার সহনাগরিকদের উদ্দেশ্যে এই আবেদনই রাখতে চাই যে ডাক্তারদের এফর্টটাকে আপনারা সহযোগিতা করুন, তাহলে আমরা আরও সুস্থ একটা ভালো একটা সমাজ গড়ে তুলতে পারি। যারা এই মুহূর্তে প্রেম করছে তাদের সেটা বল, হ্যাঁ তাদের কি বলবি? সেটাই তো শুনতে চাইছে সবাই। সম্পর্কটা যারা এখন রয়েছে প্রেজেন্টলি, সামনে নিট, এখন সোলমেট না হলেও ধর তোর দুই সোলমেট মানে তাদের একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তারা কি করবে এই মুহূর্তে? তো তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, অনেকে অনেক কথা বলবে, অনেকে এখন বলবে এই করে কি হয়, পড়াশোনায় হবে না, হয়তো কিছুই হবে না, আমরাও করেছি আমরাও পারিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজের ভিশনে যদি নিজে ঠিক থাকতে পারো আর দুজনে যদি দুজনকে সাপোর্টিভ হও, কারণ কখনোই এক হাতে তালি বাজে না, তালি বাজাতে গেলে দুই হাতেরই প্রয়োজন হয়। তেমন নিজের ভিশনটাকে যদি সম্পূর্ণ করতে হয়, নিজের লক্ষ্যে পৌঁছাতে হয়, দুজনেরই সহযোগিতা দরকার, দুজনকে হাতে হাত ধরে পাশে পা ফেলে এগোতে হবে, তবেই সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছানো। হাতে হাত থাকুক, এবং তাহলে আমি বলবো যে কোনো কঠিন লক্ষ্য পৌঁছানো যাবে। খুব ভালো লাগলো অঙ্কনের সাথে কথা বলে। এরকম
আরও ছেলে আমাদের দরকার সমাজে যারা অ্যাকচুয়ালি এক্সাম্পল সেট করে। যাই হোক, আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। অঙ্কনকে অনেক শুভেচ্ছা ওর দারুণ রেজাল্টের জন্য, এবং আমি আশা করব খুব বড় ডাক্তার হবে এবং খুব ভালো হবে আরও।